সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? শীতের শুরুতে আপনারা কি কি রেসিপি ট্রাই করছেন আমার কাছে জানাবেন অবশ্যই, এবং আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আমিও শীতের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, আর একেবারেই কমন রেসিপি। আর এই সিজনে অনেক মজাদার সবজি, অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়, যার কারণে আমি মাছের একটি রেসিপি নিয়ে এসেছি, যার নাম মেথি শোলে বড়ি। আসুন, কথা বলার আগে বা রেসিপি শুরু করার আগে মেথি শোলে বড়ি এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিই। শোল মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আস্ত মেথি, আলু, কুমড়ো বড়ি, লবণ, ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং সরিষার তেল। উপকরণ দেখে নিলাম, আসুন এবার মূল পর্বে চলে যাই। প্রথমে আমি শোল মাছের পিসগুলো একটু ম্যারিনেট করব এবং হালকা ভেজে নিব। হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর আমি শোল মাছের পিসগুলো ছোট করে কেটে নিয়েছি। শোল মাছ যখন এভাবে বড়ি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে বা লাউ দিয়ে বা আলু দিয়ে, যেভাবে হোক, বা ফুলকপি দিয়ে যখন শীতের সিজনে আমরা রান্না করি, তখন কিন্তু আসলে শোল মাছ একটু ছোট করে পিস করে নিলে ভালোভাবে মশলাটা প্রবেশ করে। এবং আসলে শোল মাছ যখনই রান্না করা হয় তখন কিন্তু আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, উত্তরবঙ্গে এইভাবে রান্না করা হয়, একটু ভেঙে ভেঙে বা একটু ছোট ছোট পিস করে রান্না করা হয়, যার কারণে আমি সেই স্টাইলে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এরপরে মরিচ গুঁড়া দিলাম 1 টিস্পুন, ঝালটা যার যার পছন্দ মতো। তবে ভাজার সময় যদি ঝালটা প্রপারলি হয় তখন ঝোলের মধ্যেও ঝালটা একদম পারফেক্ট হয়, তো আমরা সেটা খেয়াল করব। এরপরে লবণ দিব, দেড় টিস্পুন। এখানে মাছের পরিমাণটা হচ্ছে, আমি 800 গ্রাম সাইজের একটা মাছ নিয়েছি, শুধু মাথাটা বাদ দিয়ে নিয়েছি। সেই অনুযায়ী আপনারা মেজারমেন্টটা হতে পারে এখানে 700 গ্রাম, মোটামুটি 700 গ্রামের মতো মাছ আছে। এটাকে আমি মাখিয়ে নিব, এবং অবশ্যই আমরা মাখানোর সময় হাত খুব ভালোভাবে ধুয়ে নিব অথবা গ্লাভস পরে নিব, কারণ আমাদের ফুড সেফটির জন্য আমাদের হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। এটা আমরা অবশ্যই সবসময়, এটা হোম কিচেন থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত আমরা এটাকে ফলো করব। মাছের পিসগুলো খুব ভালোভাবে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবং আমি সবসময় যখন ম্যারিনেশন করি তখন আপনাদেরকে একটা কথা আমি বলেছি, যে ম্যারিনেশনের সময় যদি আমরা সামান্য তেল ব্যবহার করি তাহলে ম্যারিনেশনটা খুব প্রপারলি হয় এবং মশলাটা খুবই স্মুথলি এটার ভিতরে প্রবেশ করে। সামান্য সরিষার তেল দিয়ে নিলাম, এবং পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব। মাছ ম্যারিনেশন শেষ, এখন আমি সামান্য সময়ের জন্য এটাকে রেস্টে রাখবো। মাছ ম্যারিনেশন করে রেখেছি, এরই ফাঁকে আমি আলুটা কেটে নিচ্ছি। আর চুলা ধরানো আছে, আমি আলু কাটতে কাটতেই তেল দিয়ে দিব, তেল যাতে গরম হয়ে যায়। এটা একদম নতুন আলু নিয়েছি, এই জন্য আমি নতুন আলুর পুরো হচ্ছে খোসা যেটা, সেটা আমি পুরোটা ফেলি নাই, একটু একটু রেখে দিয়েছি, কারণ খোসা সহ আসলে নতুন আলুটা বেশি ভালো লাগে। আর একটু মোটা করে কেটে নিব। আলু কেটে নিয়েছি একদম কারি কাট,
আর হচ্ছে এখানে যে বড়িটা দিব সেটাও আমি কুমড়ো বড়ি নিয়েছি, এবং এটা আমার শাশুড়ির হাতের বড়ি। আমরা যেহেতু উত্তরবঙ্গের, ওখানে খুব ভালো বড়ি বানানো হয়, একদম সঠিক যে মেজারমেন্ট সে অনুযায়ী চাল কুমড়া এবং মাসকলার ডাল দিয়ে যে বড়িটা তৈরি হয় সেটাই আসলে, এবং খুব সুস্বাদু এই বড়ি, যেটা আজকে আমি রান্না করব। এবং আপনারা চেষ্টা করবেন যে খুব ভালো বড়ি দিয়ে রান্না করার। আবার অনেকে বড়ি পছন্দ করে না, সেক্ষেত্রে বড়ি অমিট করতে পারেন, অন্য সবজি দিয়ে করতে পারেন, শোল মাছ। তো আমরা যেহেতু খুব ভালো বড়ি পাই, বাড়ি থেকেই পাই, এবং খুব পছন্দ করি, আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই খুব পছন্দ করি, সেজন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলা যেহেতু ধরানো ছিল, ফ্রাই প্যানও গরম হয়ে গেছে, এখন অয়েল দিয়ে দিচ্ছি। তিন টেবিল স্পুন দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য পাশে টার্ন করে দিচ্ছি, এবং এটা মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ আমরা হালকা ভাজা দিব, এই জন্যই মিডিয়াম হাই ফ্লেমে এটাকে রাখতে হবে। সরিষার তেলের কারণে এত সুন্দর একটা কালার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম গোল্ডেন ব্রাউন কালার। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিলাম, এখন আমি এই তেলের মধ্যেই বড়ি এবং আলুটা হালকা করে ভেজে নিব। বড়ি এবং আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে, আর 30 সেকেন্ড পরে আমি এটা তুলে নিব। এবং রিমেনিং যে অয়েলটা থাকবে সেটা দিয়েই কিন্তু আমি রান্না করব। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে অনেক বেশি সুস্বাদু হবে। মশলা কষানোর আগে যদি একটু ভেজে নেওয়া যায় বড়িটা, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, চুলার উপরে বসিয়ে দিলাম, এবং এই যে তেলটা আছে এই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য তেলে এটা রান্না করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়েছিলাম। সেই তেলটা দিয়ে আমি মাছ ভেজেছি এবং বড়ি এবং আলুও ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে প্রথমে 2টো তেজপাতা দিব এবং পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি পরিমাণে আমি নিয়েছি, কারণ এই রান্নাটাতে একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি যাবে। 1 কাপ মানে 1.25 কাপ মতো দিয়ে দিচ্ছি, এবং দেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে 1 টিস্পুন মেথি দিব, এবং মেথি শোলে বড়ির যে একটা কারিশমা, সেটা হচ্ছে এন্ড অফ দ্য রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং আপনাদেরকে এই রেসিপি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে কেন মেথিটা দিইনি সেটাও একটু বলি। মেথি যখন তেলের মধ্যে বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু একটা বিটার টেস্ট এসে যায়, তিতা হয়ে যায়, পুরো তরকারিটাই তিতা হয়ে যায়। সুতরাং এই কাজটা আপনারা কখনোই করবেন না। পেঁয়াজ দেওয়ার পরে, পেঁয়াজ হালকা ভাজা হলে তারপরে মেথিটা দিবেন, এবং মেথি দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা হওয়ার পরেই কিন্তু অন্য মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এখন মেথি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এবং মেথির যে কি অসাধারণ একটা ফ্লেভার, কি অ্যারোমা, এটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এটা ফিলিংসটা পাবেন। এবং যারা মেথি দিয়ে কারি তৈরি করেন বা মেথি দিয়ে চিকেন রান্না করি, আমরা নানা রকমের কারি আছে যেটা আমরা মেথি দিয়ে তৈরি করি, তো মেথির ফ্লেভারটা আসলে খুবই মানে পছন্দনীয় একটি ফ্লেভার, যার কারণেই আজকে আমি আপনাদের সাথে মেথি শোলে বড়ি শেয়ার করছি। তো পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে এবং হালকা ব্রাউনও হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, হালকা একটু কেটে দিয়ে দিচ্ছি।
ঝালটা যার যার পছন্দ মতো, যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন, যদি কম খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি কম দিবেন। এই সময় কাঁচামরিচ না দিলেও এটা কোনো সমস্যা না। আমি 4টা কাঁচামরিচ কেটে দিয়েছি এবং শুকনো মরিচ আস্ত কয়েকটা দিয়ে দিচ্ছি, 3টা দিব, আর শেষে আবার উপরে দিব। পেঁয়াজের একটা অসাধারণ কালার এসে গেছে। এখন আমি একে একে সব বাটা মশলা এবং অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব। প্রথমে আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন করে, উপরে দিব জিরা বাটা 1 টিস্পুন, ধনিয়া বাটা 1 টিস্পুন, এরপরে 1/4 টিস্পুন মরিচ গুঁড়া জাস্ট ফর কালারিং, এটা না দিতে চাইলে অমিট করবেন। এরপরে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিলাম, আর দিব লবণ 3/4 টিস্পুন। এখন মশলা কষানোর জন্য সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সরিষার তেল এবং মেথির যে ফ্লেভারটা আমি পাচ্ছি এটা খুব অসাধারণ, এবং এটা খাওয়ার অ্যাপেটাইটকে বাড়িয়ে দিবে এই ধরনের সুগন্ধ। এখন মশলা কষানোর জন্য সামান্য সময়ের জন্য ঢেকে দিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ মশলা পুড়ে গেলেই কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে এবং পুরো যে ফ্লেভারটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব সবসময় যে রান্না করার সময় চুলার কাছাকাছি থাকতে এবং রান্নার প্রতি মনোযোগ দিয়ে রান্নাটাকে কমপ্লিট করতে। তো আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা তুলে আমি মশলাটা দেখছি যে কি অবস্থা, এবং মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবং এই মশলা কষানোর সময় অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন এই যে ভেজে রাখা আলু এবং বড়ি এটা দিয়ে দিচ্ছি। খুব সহজ উপায়ে এবং সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটি কিন্তু আমি তৈরি করছি আপনাদের জন্য। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এই রেসিপি নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের যে কোনো মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনারা কিভাবে এই মেথি শোল বা শোল মাছের যে কোনো তরকারি আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। এখন ঢেকে দিচ্ছি। আর এই রান্নায় আমি যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি সেটা আফলাতুন নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রেমিনিস কর্নারের মশলা, এবং এটা একদম অথেন্টিক মশলা। আপনারা এর আগেও জানেন যে আমি রেমিনিস কর্নারের মশলা নিয়ে অনেক ভিডিও করেছি, অনেক সব ভিডিও মানে সব মশলা নিয়েই কিন্তু আমার আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা অবশ্যই সেগুলোও দেখবেন। এবং যদি কেউ এই মশলাগুলো কালেকশানে রাখতে চান তাহলে রেমিনিস কর্নারের ফেসবুক পেজে বা আফলাতুন নাহার্স কিচেনের ফেসবুক পেজে বা আমাকে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এই অথেন্টিক এবং সিক্রেট মশলা যদি আপনার কালেকশানে থাকে তাহলে আপনার রান্নাও কিন্তু পারফেক্ট হবে। এখন ঢাকনা খুলছি। আপনারা দেখছেন যে মশলা এবং আলু বড়ি একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিব। দুই কাপ গরম পানি দিয়েছি এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আলু এবং বড়ি প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে আলু এবং বড়ি একদম কুক হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্লেটের উপরে যথেষ্ট পরিমাণ তেল আছে, সেজন্য আমি একটু গরম পানি দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি।
এই অবস্থায় আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব, এরপরে আবার পানি দিব। 2 মিনিট হয়ে গেছে। এখন যে অসাধারণ কালার আমি দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাবেন যে কি সুন্দর একটা কালার। এখন পানি দিব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার খুব বেশি থিক গ্রেভিও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সি আমি রাখবো। 1 কাপেরও কম পানি দিয়েছি এবং এর কালারটা আমি আপনাদেরকে দেখাতে চাই কাছে থেকে। আপনারা দেখলেন কি অসাধারণ কালার। সামান্য তেল দিয়ে এত অসাধারণ একটা কারি তৈরি করা যায়, সেটা আসলে বাসায় যখন ট্রাই করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। এখন আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরপরে আপনাদেরকে যে আমি বলেছিলাম একটা ম্যাজিক আছে বা টুইস্ট আছে, সেটা আমি সেই পর্বে চলে যাব। সুপ্রিয় বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি এবং পাত্রটা নামিয়ে রাখছি। আমি চুলার উপরে এখন ছোট্ট একটা ফ্রাই প্যান বসাবো মেথির বাগার দেওয়ার জন্য। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, সামান্য তেল, 1 টেবিল স্পুনেরও কম, কারণ আমি চাই যে খুব স্বাস্থ্যসম্মত খাবার আমরা সবাই ইনটেক করি এবং এই শীতকালে যেহেতু নানা ধরনের রোগের উপসর্গও দেখা দেয়, তো খাবারের মাধ্যমে আমরা যাতে অনেকটাই সুস্থ থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে। তো তেল গরম হয়ে গেছে মোটামুটি, কারণ আমি খুব বেশি তেলে ফোড়নটা দিব না। মেথির ফোড়নটা যে মেথি শোলে বড়ির যে মেথির ফোড়ন, সেটা আসলে খুব বেশি গরম তেলে দিব না, সেটা আমি শুরুতেই বলেছি, কারণ মেথি যাতে পুড়ে না যায় সেটা আমরা চেষ্টা করব। এই জন্য আমি কাছে থেকে আপনাদেরকে দেখাতে চাই যে মেথিটা আসলে কি অবস্থায় আমরা ফোড়নটা দিব, কতটুকু ভাজবো। এটা দেওয়ার মোটামুটি সাথে সাথে এটা একটু তুলে নিতে হবে। মেথির কালারটা দেখেন, খুব বেশি ব্রাউন বা ব্ল্যাক তো হবেই না, এরকম লাইট ব্রাউন হবে। এটা আমি এখন এই কারির উপরে দিয়ে দিব। তবে টুইস্টটা হলো, এটা এরকম একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনারের উপরে আমি মেথির যে তেলটা সেটা দিয়ে দিব। এতে কি হবে, মেথির যে একটা তিতা স্বাদ আছে সেটাও যাবে না, আবার হচ্ছে মেথির যে সুন্দর একটা অ্যারোমা আছে সেটাও এর মধ্যে প্রবেশ করবে। এটাই হচ্ছে এটা টুইস্ট ছিল। আর এর উপরে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিব এবং কিছু শুকনো মরিচ। কি অসাধারণ কালার, এবং শেষে সামান্য ধনেপাতা। মেথি শোলে বড়ি রান্না শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলা বন্ধ। এখন সার্ভিং এর পালা। সুন্দর পাত্রে পরিবেশন করতে হবে যাতে খাবারের টেবিল এবং খাবারের প্লেট দুটোই সৌন্দর্যমণ্ডিত হয়। শীতকে বরণ করতে হলে এবং শীত উপভোগ করতে হলে এমন সব রেসিপি তৈরি করতে হবে যেন শীতকাল আপনার জন্য প্রাসঙ্গিক হয়। এমন একটি রেসিপি মেথি শোলে বড়ি। আপনারা দেখতে পেলেন তো কত সহজ উপকরণ এবং অল্প তেলে অল্প মশলায় এত সুস্বাদু এবং এত স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তৈরি করা যায়। আপনারা বাসায় ট্রাই করুন এই ধরনের রেসিপি এবং শীতকে খুব বেশি করে উপভোগ করুন। ভালো থাকবেন। আরও অনেক শীতের রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো এবং শেয়ার করব। আপনারাও আমার সাথে শেয়ার করবেন আপনারা কি কি রেসিপি তৈরি করছেন। আমি অপেক্ষায় রইলাম। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।